বাটন অ্যাপিয়ার করছে আর কাউন্টডাউন শুরু হয়ে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যে। হয়ে গিয়েছে রেকর্ডিং। তো এবার আমরা ভারতের একটা ল্যান্ডমার্ক টাইম হচ্ছে 1991, সেখান থেকে একটু ক্লাসটা আমরা বোঝার চেষ্টা করব। ল্যান্ডমার্ক টাইম 1991 কেন, কেউ বলতে পারে? যে আমি টাইমিংটাকে ল্যান্ডমার্ক কেন বলছি? বলুন স্যার। ওই সময় লিবারালাইজেশন গ্লোবালাইজেশন জিনিসগুলো হয়েছিল, যে দুনিয়ার ভ্যালুর সাথে আমাদের ভ্যালুটা ম্যাচ করা হচ্ছিল। আর কি কি চেঞ্জেস হয়েছিল? হ্যাঁ স্যার, তথাকথিত আমরা যেগুলো পশ্চিম দুনিয়া বলি, তাদের যে মতবাদগুলো রয়েছে, তাদের যে রীতিনীতিগুলো রয়েছে, সেগুলো আমাদের সনাতনী যে রীতিনীতি ছিল তার মধ্যে উপরে পড়েছিল। তো এই যে জিনিসগুলো, তার ফলে যে কিছু নীতি বা আচ্ছা, একটা ফোন এসে ধরুন। হ্যালো, ঠিক আছে, ওকে। 2015 প্রশ্ন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস জিএস পেপার 1, 4টে পেপার কোথায় গেল যে 4টে আমরা খুঁজছি? পেপার 4 জেনারেল স্টাডিজে। তারপরে আমরা মানে জাস্ট আমি 2-4টে প্রশ্ন একটু দেখতে মানে আপনাদের সামনে আনার জন্য জাস্ট এগুলো আগেই করে রাখা উচিত ছিল, কিন্তু একটু ভীষণই কাজকর্ম অন্য জায়গায় বিজি রয়েছে, তো সেই জন্য আমি 17, 16, 14 অব্দি আছে, 15 নেই। চলুন 17টাই দেখি। স্যার গ্রুপে দিয়েছিলাম স্যার, একটা পরপর করা ছিল, আর একবার পাঠাবো স্যার, তাহলে আপনি এক জায়গায় পেয়ে যাবেন। না আসলে আমি খুঁজছি শুধু পেপার 4টা। হ্যাঁ স্যার, আমার পেপার 4টাই ছিল স্যার, মানে আলাদা করে। আচ্ছা, 4খানা পেপার 4 ছিল। স্যার পাঠাবো গ্রুপে স্যার, আমার কাছে আছে, আবার পাঠিয়েছিলাম গ্রুপে একবার, তাহলে একবার পাঠিয়ে। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ততক্ষণে আমাদের জাস্ট 2 বছরের প্রশ্ন একটু কম্প্যারিজনের জন্য চাইছিলাম, আর কিছু না। ফরেন ফরেস্ট সার্ভিস, সিআইএসএফ, পেপার 3, পেপার 4। ঠিক আছে, আপাতত এতে কাজ হয়ে যাবে, যখন দেখানো হবে তখন দেখাবো। তো সবাই মোটামুটি জয়েন করেই গিয়েছেন। আচ্ছা, রূপমের থেকে আমরা ভেবেছিলাম যে গত সোমবার দিন একটা প্রশ্নের উত্তর লেখা পাবো, যেটা রূপম নিজেই বলেছিল স্যার রবিবারে হবে না, সোমবারে দেবো। কিন্তু ভদ্রলোকের এক কথা, সোমবারের জায়গায় অন্যবার দেবো না। স্যার আমি মানে একটু ফেঁসে গেছিলাম আসলে, মানে দিদির খুব শরীর খারাপ, তো ওই জন্য হসপিটালে 2 দিন ধরে খুব দৌড়াদৌড়ি করেছি আর কি। আচ্ছা, মানে এবার জামাইবাবু তো নেই, বাইরে গেছে, তো এবার দিদিরা সেরকম কেউ নেই, তো সেই জন্য আমাকেই আর কি একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে আর কি। সেটা ঠিক। In 1991, India changed its economic course. আপনি এটা ভালোভাবে জানেন, ঠিক আছে? গভর্নমেন্ট কন্ট্রোল ওভার many sectors were either abolished or reduced. ঠিক আছে, সরকার অত নিয়ন্ত্রণ করছে না, কিন্তু সমস্যা এখানে নয়।
যেমন ধরুন আমরা যদি প্রি 1991 দেখি, গভর্নমেন্ট কন্ট্রোল ওভার অলমোস্ট এভরিথিং। মানে অলমোস্ট কথাটা লিখলাম যাতে মানে কোন রকম ওই কি বলে তর্ক বা এইসব না হয়, সেই জন্য অলমোস্ট লিখলাম, কিন্তু আপনি জানুন পুরোটাই ছিল। তাহলে 91 এর আগে যেটা গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করতো, 91 এর পরে সরকার আর অতটা কন্ট্রোল করছে না, বেসরকারি মালিকানাধীন সংস্থাগুলোকে প্রমোট করা হলো। বেসরকারি মালিকানাধীন সংস্থাগুলোকে প্রমোট করা হলো। এইবার আপনারা আমাকে বলুন, এর ফলে কি দেশে করাপশন কমলো না বাড়লো? বাড়লো। তো যখন গভর্নমেন্ট কন্ট্রোল করছে না, এর ফলে করাপশন বাড়ছে কেন? করাপশন কমছে না কেন? কারণটা কি মনে হয়? বলবো, চেষ্টা করবো একটু। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। ট্যাক্স কর ফাঁকি দেওয়া যেটা, সেটাও তো এক ধরনের করে দেওয়া। ঠিক আছে, সবসময় পলিউশন হওয়ার মানে নেই, কোয়েরিফিকেশন, এই ধরনের জিনিসগুলো সেগুলো বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ স্যার, মানে ওই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো কি মানে নিজেদের ইনকামটা ঠিকঠাক বলবে না, এবং সেই জায়গা থেকে তারা ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তারা চেষ্টা করবে যে যতটা ট্যাক্সটাকে ফাঁকি দেওয়া যায় তাহলে ততটা তাদের বেশি প্রফিট হবে। আচ্ছা, আপনারা প্রবাবলি অ্যানসার দিচ্ছেন যে প্রফিট ওরিয়েন্টেশন, তাই তো? হ্যাঁ স্যার। তারা প্রফিট ওরিয়েন্টেশনের অ্যাটিটিউড আছে, তাই তারা ডিক্লারেশন অফ ইনকাম লেস করছে, সেখান থেকে কর ফাঁকি দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের বক্তব্য, দুজনেরই বক্তব্য। তো কোন কোম্পানি প্রফিট ওরিয়েন্টেড নয়? সবাই প্রফিট ওরিয়েন্টেড। আপনি একটা কোম্পানি দেখান, বা আপনি আমাকে উদাহরণ হিসেবে নিন, এই যেমন ইন্টারনেটের খরচ, ট্যাবের দাম, সবকিছু মিলে যদি আমার হিসাব না চলতো, আমি আপনাকে পড়াতামই না, বা আমি আপনাকে বলতাম আরো বেশি না স্যার, ফিস দাও। স্যার ওরা দিচ্ছে, কিন্তু যতটা ওদের এক্স্যাক্টলি যতটা দেওয়া ওদের হয়, সেই পরিমাণটা একটু ওরা কমিয়ে দিচ্ছে আর কি স্যার। সেটা ওরা তো করছে অবশ্যই, ওটা সবাই করবে স্যার, কিন্তু ওরা যে পরিমাণ ওদের দেওয়ার দরকার ছিল, ধরুন 25 লাখ বা 30 লাখ, সেইগুলো ওরা অতটা করছে না স্যার। মানে একই নামে হেডে বিভিন্ন কোম্পানি খুলছে, দিয়ে ইন্টার হেড যেগুলো করছে ওর মধ্যে ট্রানজাকশন করছে জিনিসগুলোকে। দেখুন, ট্যাক্স চুরি করার যে ব্যাপারটা, সেটা 91 পরে বেড়েছে আর 91 আগে ছিল না, এই ধারণা কিন্তু ভুল। ট্যাক্স চুরি আগে হতো, এখনো হয়। আমি আপনাকে বলছি, একটা বিশেষ কোম্পানি আছে যে ইম্পোর্ট ডিউটি ফাঁকি দেওয়ার জন্য ভালো ভালো মেশিন গুলোকে স্ক্র্যাপ বলে ভারতে আনিয়ে সেগুলোকে ইঞ্জিনিয়ার দিয়ে ওগুলোকে জুড়ে আবার মেশিন হিসেবে নিজের ফ্যাক্টরিতে ইউজ করতো। এরকম প্রচুর উদাহরণ আছে। ওই জিনিসটা আগেও ছিল, যখন কন্ট্রোল ছিল গভর্নমেন্টের সবকিছুতে, তখন ওই জিনিস ছিল। আপনি এটা বলতে পারেন না যে ওটা শুধুমাত্র 91 পর হয়েছে। আর আর কি কারণ আছে চিন্তা করুন। আপনাদের অনেক কিছু পড়ানো হয়েছে অর্থনীতিতে, জেনারেল স্টাডিজে অনেক কিছু পড়ানো হয়েছে, অনেক শব্দ আমরা উল্লেখ করেছি। কোনো পয়েন্ট স্যার একটা আসছে না কেন মাথায়? হিন্ট দিন স্যার, একটু সূত্র দিন। না, এটা সূত্রের কি আছে? আপনাদের তো পড়ানো হয়েছে, যেগুলো আমি বলবো এখন এখানে এক আধটা ছেড়ে দিয়ে, কারণ কি এক আধটা যদি বলে দিতেন তাহলে এথিক্স পড়ানোর দরকার হতো না। এক আধটা পয়েন্ট ছেড়ে দিয়ে বাকি সবই আপনাদের বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয়েছে। অনেকে আবার অ্যান্সার দিচ্ছে নেক্সাস বিটুইন প্রাইভেট অ্যান্ড
পাবলিক সেক্টর। এই কথাটার মানে কি? এই কথাটা মানে হ্যাঁ স্যার, এই কথাটা হচ্ছে স্যার, ধরুন সাইটে এয়ার ইন্ডিয়া আছে পাবলিক, আর প্রাইভেট সেক্টর আছে ধরুন গো এয়ার বা ইন্ডিগো। এদের মধ্যে একটা নেক্সাস থাকে, মানে এই লাভ করার জন্য ঠিক যে প্রাইম সময়টা বা প্রাইম রুটে, সেই সময় সেই জিনিসটা ওরা দেবে না। ঠিক আছে, যে সেই সময় পাবলিক সেক্টরটাকে বসিয়ে দিয়ে ওই সময় প্রাইভেট সেক্টরটাকে সামনে নিয়ে আসা। এই যে, অত বলতে হবে না, ক্রনিক ক্যাপিটালিজম বললেই হয়ে যাবে। আপনাদের ক্রনিক ক্যাপিটালিজম শিখিয়েছি কি শেখাইনি? বলেছি কি বলিনি? ইউপিএসসি তে হ্যাঁ অত স্যার বলবেন। লেখা জায়গা থাকবে না। আপনারা একবারে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনারা একদম ব্রেন ইউজ করছেন না, একদম না। সিম্পল কনসেপ্ট এগুলো। একটা আইএস অফিসার কথা বলে, আপনি শুনেছেন? একবারই কথা বলবে, একটুখানি কথা বলবে, তাতে যা বোঝার যা বলার ওইটুকুর মধ্যে, ওই লেভেলটা যেতে হবে। কিন্তু এক্স্যাক্টলি ক্রনিক ক্যাপিটালিজমও কারণ নয়। কারণ কি দেখুন, ক্রনিক ক্যাপিটালিজম ডাইরেক্টলি বা অটোমেটিক্যালি or automatically does not lead to corruption. আপনি যদি সিঙ্গাপুরের উদাহরণ নেন, সিটি স্টেট, মানে সিঙ্গাপুর একটা শহর কিন্তু সেটা একটা দেশ। সিঙ্গাপুরে গভর্নমেন্ট বলতে কিচ্ছু নেই, নর্মাল কিছু পুলিশ টুলিশ যা রাখে ওরা তাই। কিন্তু সিঙ্গাপুরের সব প্রাইভেট সেক্টর, সমস্ত কিছু সব জায়গাতে, কিন্তু ওখানে করাপশন আমাদের মতন হয় না। একটু আধটু হয়তো, কিন্তু ওইটা নেগলিজেবল করাপশন, মানে ওটাকে আপনি করাপশন ধরবেনই না, ওটাকে করাপশন ধরাই যায় না। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আপনাদের সমস্যাটা কি, নিউজ পেপারটা আপনারা ওইভাবে পড়েন না, বা একটার সঙ্গে একটা আইটেম কানেক্ট করার মতন ইনফরমেশন আপনাদের সঙ্গে নেই। সেই জন্য আমাকে বলতে হচ্ছে এই কথাগুলো আপনাদের বলা উচিত। নেক্সাস, প্রফিট ওরিয়েন্টেশন, ক্রনিক ক্যাপিটালিজম। আমি কেন বলছি? আমি এক্সপেক্ট করছিলাম কি আপনারা বলবেন, কিন্তু আপনারা কেউ এটা বলতে পারছেন না। জাস্ট একটা নির্দিষ্ট সময়ে ক্লাসে চলে আসছেন, বাই ঢুকে যাচ্ছেন। কিন্তু তারপরেও যে আরো কিছু হয় সেগুলো আপনারা বাড়িতেই থাকছেন, কিন্তু তারপরে আর জিনিসটাকে নিয়ে চর্চা করছেন না। এর ফলে আপনারা কানেক্টিভিটিটা আনতে পারছেন না, কোনটার সঙ্গে কোনটা কানেক্ট করব। ইউপিএসসি উত্তর লেখার ক্ষেত্রে কানেক্টিভিটি ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। না কানেক্ট করতে পারলে আপনি এক্সাম্পল আনতে পারবেন না। কেন কি এক্সাম্পল কখন আসবে? যখন আপনি কোনো ঘটনার সাথে কোনো ঘটনার সংযোগ করবেন। আর এক্সাম্পল না আসলে উত্তর মার্কস পাবেন না। তার মানে কেসটা কি হবে, আপনি কোনোদিন র্যাঙ্ক 500 বা 600 ওপরে উঠতে পারছেন না। গ্রুপ এ সার্ভিস বা গ্রুপ বি সার্ভিস, আইএএস আর আইপিএস, এই জায়গাটা পৌঁছাতে গেলে কিন্তু সময় দিতে হবে। সবকিছুর মূল্য আছে, ফিস দেওয়ার কথা আমি বলছি না। লাইফ আপকে থেকে আপনি যেটা চাইছেন, লাইফকে তার মূল্য দিতেই হবে, না দিলে হবে না। আপনারা যদি এই স্ক্যামগুলোর কথা ধরেন, নীরব মোদি, ঠিক আছে, লেটেস্ট এটাই আমরা জানতে পারছি। তারপরে হচ্ছে মালিয়া, তারপরে ধরুন কোল স্ক্যাম, তারপরে 2G স্পেকট্রাম। আমরা আর একটু পিছিয়ে যাই, কমনওয়েলথ গেমস 2011। এই যে এতগুলো স্ক্যামের নাম আমি নিলাম, এই যে স্ক্যামের এতগুলো নাম আমি নিলাম, এই লোকগুলো যে দেশ থেকে টাকা নিয়ে বেরিয়ে যেতে পারলো, বা সিডাব্লিউসি তে দেশের বাইরে টাকা নিয়ে বেরোয়নি, দেশেই আছে। কোল স্ক্যাম, 2G স্ক্যাম, এই যে অ্যালটমেন্ট, কয়লা ব্লক অ্যালটমেন্ট নিয়ে এত দুর্নীতি, 2G স্ক্যামের এত ঘোটালা, মাল্লিয়া টাকা নিয়ে পালিয়ে গেল, মোদি টাকা নিয়ে পালিয়ে গেল, মানে নীরব মোদি। কি করে তারা টাকা নিয়ে চলে যেতে পারলো, বা ধরুন বেঁচে গেল? কি করে বেঁচে গেল বলবো না, বেঁচে গেল বলবো না,
দুর্নীতি করলো কি করে? স্যার ওরা তো মাথা খাটিয়ে করেছে। কেন কেন মানে প্রফিট ওরিয়েন্টেড বা কি করে, কি মনে হয় কি কারণে করতে পারলো? কেউ টাকা নিয়ে পালিয়ে গেল, কেউ দেশের মধ্যেই আছে টাকা নিয়ে দুর্নীতি করলো, ঘপলা করলো, কেন কি সমস্যা হলো? স্যার অশুভ আঁতাত নেক্সাস যেটা সেই জিনিসটার জন্য। সেটা তো আমি উদাহরণ ওখানে অশুভ আঁতাতে আমি বললাম, কিন্তু অশুভ আঁতাত কার সঙ্গে? স্যার ব্যাংকের স্যার কলিউসিভ কারাপশন। করাপশন একটার পর একটা কি করে হয়ে যাচ্ছে। সিডব্লিউসি দেশ কিছু শিখলো না, 2G স্পেকট্রাম, কোল স্ক্যাম, তারপরে এই মালয়া লেটেস্ট হচ্ছে নীরব মোদী। স্যার ওদের যে যারা লোন দিয়েছে তাদের তো অডিট হয়, সেই অডিটেই ওদের ওখানে গন্ডগোল হয়েছে স্যার। অডিটে ওরা দেখিয়েছে ক্লিয়ার, ওখান থেকে শুরু হয়েছে স্যার জিনিসটা। আপনি আবার সেই উদাহরণটার মতন যাচ্ছেন, যেমন নেক্সাস বোঝা থেকে আপনি যেরকম উদাহরণ দিচ্ছিলেন যে প্রাইম টাইমে পাবলিক এয়ারলাইন উঠছে না, প্রাইভেট এয়ারলাইন যাচ্ছে প্রাইম ডেস্টিনেশনে। আপনি এই বড় উদাহরণটা দিচ্ছেন, কিন্তু আপনি এই জায়গাটায় আসছেন না। কোন জায়গাটা? কিওয়ার্ডে আপনি আসতে পারছেন না। এটাকে বলে ট্রান্সপারেন্সি। 2 নম্বর বলে অ্যাকাউন্টেবিলিটি। সরকারের কাজকর্ম, ব্যাংকের কাজকর্মের মধ্যে ট্রান্সপারেন্সি নেই। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? নোবডি ইজ অ্যাকাউন্টেবল। সরকার তো অ্যাকাউন্টেবল, তাহলে এসবগুলো কেন হচ্ছে? বোঝা গেল ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটির বড় অভাব। এক্স্যাক্টলি কে ফেল করলো? হু ফেইল্ড? এই যে এতগুলো স্ক্যাম হলো, আর 2011 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল, লিখেছেন 2011, তারপর থেকে আজ পর্যন্ত স্ক্যাম তো থামার নাম নেয়নি। ভেতরে ভেতরে দেখুন আরো স্ক্যাম চলছে, ভেতরে ভেতরে দেখুন আরো স্ক্যাম চলছে, হয়তো 1 বছর 6 মাস পরে বেরোবে। তাহলে মানুষজন স্ক্যাম করা বন্ধ করছে না। তাহলে এই যে স্ক্যাম করা বন্ধ করছে না, বা আগের স্ক্যাম হয়েছে তারপরে এখনো চলছে, তাহলে এই যে জিনিসটা চলছে ক্রমাগত ভাবে, প্রমাণ নয়, তাহলে এটা কার ফেলিয়ার আপনাদের কি মনে হয়? Who has failed to perform his or her duty so that such and such corruptions are going on? সরকারেরই ফেলিয়ার, কারণ সরকার এটাকে আটকাতে পারছে না। এবার তাহলে বলুন সরকার কি করবে? স্যার আইনের ফাঁক স্যার। তাহলে সরকারের কি করা উচিত বলুন? আপনারা দুজনে সঠিক পথেই চলেছেন, বলুন এবার। সরকারের ফেলিয়ার বললেন, আর একজন বললেন আইনের ফাঁক। এবার বলুন তাহলে কি করা উচিত? আইন প্রণয়ন করতে হবে এবং কোন আইন নেই বলুন আমাকে, কোন আইন প্রণয়ন করতে হবে আর কোন আইনটা ভারতবর্ষে নেই সেটা আমাকে বলুন। We have every law. সরকারকে করে দেখতে হবে যে যে আইনগুলো আছে এই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে, সেগুলো যেন ঠিকঠাক করে মানে প্রয়োগ করা হয় এবং ঠিকঠাক জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়, এইটা হচ্ছে এতক্ষণে কার্যকরী হয়। এইটা এতক্ষণে সঠিক কথা বলেছেন যে আইনটা যেন কার্যকরী হয় যথাযথ। আইন কার্যকরী হওয়ার জন্য কে কে রয়েছে? আইন কার্যকরী বা আইন বলবৎ করবার জন্য কে রয়েছে? আইন বলবৎ কে করবে? প্রধানমন্ত্রী এসে করবে? বলুন। স্যার পার্লামেন্ট। পার্লামেন্ট আইন বলবৎ করবে? না স্যার, এমপি এসে রাস্তায় গাড়ি ধরবে? পার্লামেন্ট না স্যার, পার্লামেন্ট আইন তৈরি করবে। তো কোন আইনটা নেই? আমি তো আপনাকে সেটাই জিজ্ঞেস করছি। ভারতবর্ষে তো সবকিছুর জন্য আইন আছে, বলুন স্যার। কোর্ট পুলিশকে বলবে যে আইনটা যেন ঠিকঠাক ভাবে প্রয়োগ করা হয় এবং ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হয়।
আপনার মনে হয় নীরব মোদী বিজয় মাল্যকে পুলিশ গিয়ে ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে? একটা সাব ইন্সপেক্টর, একটা ইন্সপেক্টর, তারা তো ক্ষমতা আছে। সিবিআই স্যার, সিবিআই। এক্স্যাক্টলি, সিবিআই, ইডি, এদের নাম বলতে হবে। যদিও আইনগতভাবে সাব ইন্সপেক্টর গ্রেপ্তার করতে পারে, নীরব মাল্য, বিজয় মোদিয়া যারা আছে তাদের গ্রেপ্তার করতে পারে, তা আমি না বলছি না। এই যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি, সিবিআই, বা ব্যাংকে যারা এই সমস্ত অডিটর বা যারা রয়েছে, they have failed. Actually it's not the government or it's not the lack of law. আমাদের আইন আছে, one of the strongest আইন আছে in the world. আমাদের ভারতবর্ষে যা আইন রয়েছে, বিশ্বে এত কড়া আর এত কঠিন আইন কোনো দেশে বলবৎ হয় না। আইন নিয়ে প্রবলেম নেই। কিন্তু স্যার এদের ফেলিওর মানে তো গভর্নমেন্টেরই ফেলিওর। গভর্নমেন্ট ঠিক করে কারাপশনটাকে কন্ট্রোল করতে পারছে না। তো সেটাই তো কথা, গভর্নমেন্টে তো দিন পর আপনি যাবেন, আপনিও তো কিছু না কিছু অফিসার হওয়ার স্বপ্ন দেখেন। সে তো ঠিকই, যদি আজকে কলেজ থেকে ছেলেমেয়েরা ফেল করে, কার দায়িত্ব? ছেলে মেয়েদের দায়িত্ব না কলেজের দায়িত্ব? বোথ। কেন কি, ছেলেমেয়েরা যেমন ফেল করেছে, ছেলেমেয়েরা পড়া করেনি বলে, তেমনি কলেজও তাদের পড়িয়ে জায়গাটায় আনতে পারেনি যাতে তারা পাস করতে পারে। সুতরাং একা কলেজের দায়িত্ব দিয়ে দিলাম আর যারা স্টুডেন্ট তাদের ছেড়ে দিলাম, তা বললে তো হবে না। আপনি সিম্পল এক্সাম্পল দিন, স্কুলে মাধ্যমিকে 80% ছেলে ফেল, তা কার দায়িত্ব আপনি বলবেন? ছেলে মেয়ের দায়িত্ব না স্কুলের দায়িত্ব? বোথ। তাহলে আইন ভারতবর্ষে রয়েছে, আইন প্রচুর রয়েছে, আইনটাকে আমরা বলবৎ করতে পারছি না। আমরা বলতে যারা দ্য অথরিটি অর অর্গানাইজেশন হু আর রেসপন্সিবল ফর ইট। আমাদের ভারতবর্ষে যত করাপশন হচ্ছে, অবশ্যই এটা এই স্টেটমেন্টটা একদমই বলা উচিত হবে না, কিন্তু আমরা পুরো ক্লাসটা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যে আমরা এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দায়িত্ব দিয়ে খালাস হতে পারি যে ইডি কাজ করছে না, সিবিআই কাজ করছে না, দে আর পার্ট, দে আর ওয়ান অফ দ্য পার্ট, যে এই সিস্টেমটা কেন ফেল করেছে, স্ক্যাম একটার পর একটা কিভাবে হয়ে যাচ্ছে। এটা যেমন সিবিআই বা আপনি ওনাদের ফেলিওরের কথা বলতে পারেন, সেরকম ভাবে আমাদের জনগণেরও, সরকারেরও কিছু পার্ট আছে, সেগুলো আমরা আলোচনা করব। Is it failure of regulatory body? Yes, it is. এটা রেগুলেটরি বডিটা ফেল করেছে। রেগুলেটরি বডি বলতে যারা রেগুলেট করছে। আপনি যদি ব্যাংক স্ক্যামের কথা বলেন তাহলে আরবিআই ফেল করেছে। ইয়েস, আরবিআই হ্যাজ ফেল। আপনি যদি ধরুন সরকারি খরচের হিসাব করেন, ক্যাগ ফেল করেছে। ইয়েস, ক্যাগ হ্যাজ ফেল। আপনি যদি বলেন যে নীরব মোদী, বিজয় মোদী, সব ক্ষেত্রে, বা যেমন ধরুন সিবিআই এর যত বড় বড় কেস রয়েছে, এই যে যত স্ক্যাম রয়েছে পশ্চিমবঙ্গে, এই সেই যেখানে সেখানে করেছে, যদি আটকাতে পারেনি বা একটাকে দেখে, তাহলে স্ক্যাম তো লোকে করবে। তাহলে রেগুলেটরি বডি বা মানে কি বলে তাহলে এটাকে আটকানোর উপায় কি? এটাকে আটকানোর উপায়, কারণ কি দেখুন, আপনি আইন যা বানিয়েছেন, বেস্ট আইন রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট আইন, রেগুলেটরি বডি। তাহলে রেগুলেটরি বডিকে এমন কি কাজ করা উচিত যাতে ভবিষ্যতে করাপশন করবার আগে লোকজন ভয় পায়? কি করতে হবে তাহলে? স্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতক্ষণে আপনি এটা ঠিক কথা বলেছেন। It is failure of regulatory body which has resulted into non-accountability and non-transparency. কেন কি, যেদিন প্রথম ব্যাংকের হিসাবে গোলমাল পাওয়া গেল, সেদিন যদি রেগুলেটরি বডি হিসাবে আরবিআই একটু লাফিয়ে উঠতো বা কাজ করতো, তাহলে আজকে এই সমস্যা দেখা দিত না।
এবার যেমন ধরুন যদি রেগুলেটরি বডি হিমসেলফ করাপ্ট হয় তখন কি হবে, কিরকম হবে চলুন আমরা দেখি। এই যে কমনওয়েলথ গেমস 2011, আপনারা তখন তো অনেকটাই ছোট ছিলেন, অতটা খেয়াল করেছিলেন কিনা কে জানে, তখন আমি বেশ লেভেলে ছিলাম পড়াশোনা প্রিপারেশনে। তো আপনি নিশ্চয়ই নাম শুনেছেন সুরেশ কালমাদি। সুরেশ কালমাদি হচ্ছেন কমনওয়েলথ গেমস এর, মানে তখন কংগ্রেসের গভর্নমেন্ট চলছিল, মানে গেমটাকে চালানো, সমস্ত কিছু মেনটেন, ম্যানেজমেন্ট দেখা, হ্যাঁ, কোথাও কিছু দুর্নীতি হচ্ছে কিনা, কি হচ্ছে বা হচ্ছে না, এটা ছিল তার দায়িত্ব। কি হলো, হি হিমসেলফ ইনডালজ ইনটু করাপশন। জাস্ট একটা উদাহরণ দেবো, ক্যাগ রিপোর্টের পর জানা গেল যে গাড়িগুলো দাম 6 লাখ টাকা, সেই গাড়িগুলোকে মানে গেম ভিলেজ থেকে স্টেডিয়াম অব্দি যাতায়াতের জন্য যে কয়েকটা গাড়ি রাখা হয়েছিল, 6 লাখ টাকা গাড়িটার দাম, সেই গাড়িগুলো ভাড়া হিসাবে নিয়ে সেই গাড়ির ভাড়া পে করা হয়েছিল একটা 13 লাখ টাকা, একটা 14 লাখ টাকা। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? এগুলো হচ্ছে করাপশনের লেভেল। আচ্ছা, তারপরে তাহলে যে লোকটা করাপশন আটকানোর বা দেখার দায়িত্ব ছিল, সে যদি হিমসেলফ করাপশন করে তাহলে তাকে কে আটকাবে? যদিও কোর্ট কেসে পরে প্রমাণিত যে তিনি নির্দোষ, কিন্তু টাকার যে 2 নম্বরই হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টাকাগুলো কোথায় গেল নোবডি নোজ। এনাকে আবার শুনেছি নাকি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বানানো হয়েছে। তার মানে কি পরিমাণ পলিটিক্যাল ব্যাকিং আছে তার। এইবার সেরকম ভাবে প্রত্যেকটা স্ক্যামের ক্ষেত্রে এরকম কিছু না কিছু আপনি পাবেন যারা দায়ী। তাহলে কি হলো, নাও ethics does play role। কিরকম ভাবে? নাও উই হ্যাভ, মানে বর্তমানে আমরা কি করেছি, কনভার্টেড ethics into law। আপনি যদি আমাদের আইনগুলোকে দেখেন বা আমাদের সংবিধানে যে যে সুবিধাগুলো আমাদের দেওয়া হয়েছে, আপনি যদি একটু বিচার বিবেচনা করেন দেখবেন সেগুলো আইন যেটা বলা হচ্ছে সেটা নাথিং বাট এ এথিক্যাল ভ্যালু। যেমন ধরুন আপনি সংবিধানের কথা ছেড়েই দিন, সংবিধানে কি আছে আপনি আপাতত সংবিধানের উল্লেখ ছাড়া আপনি আমাকে বলুন যে কোনো দেশে সবাইকে শিক্ষিত হওয়া উচিত কি উচিত না, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার। আচ্ছা উচিত। বাস, তাহলে আমরা কি করেছি, রাইট টু এডুকেশন করেছি কিনা, এটা আমরা সংবিধানে নিচ্ছি, কিন্তু এটা আসলে কি, এটা ইথিক্যাল ভ্যালু। আচ্ছা আপনি বলুন সিগারেট, তামাক, গড়কা, গুটকা, জর্দা খাওয়া উচিত নয়, এটা কেউ বলবে না যে এটা খুব ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো আমরা কি করেছি, সিগারেট গুটকা ব্যান করে দিয়েছি না, রাস্তায় খাওয়া, তারপরে ওই কি বলে পাবলিক প্লেসে খাওয়া ব্যান করেছি তো, মানে এটা আমরা পরে আসছি। হ্যাঁ বলুন স্যার। আপনি প্রশ্ন দিয়েছিলেন প্রথম ক্লাসে আর কি, এথিক্সের দুটো প্রশ্ন ছিল, একটা ছিল সামটাইমস চেঞ্জ অফ ল ব্রিংস চেঞ্জ অফ ভ্যালু, আর একটা ছিল সামটাইমস ভ্যালু চেঞ্জেস মে ব্রিং চেঞ্জেস ইন ল। মানে এখন যেগুলো বলছেন এগুলো স্যার ওইটাই তো, সামটাইমস ভ্যালু চেঞ্জেস মে ব্রিং চেঞ্জেস ইনটু ল। ইয়েস, এগুলো আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, একদিনে সব আসবে না, কিন্তু আপনি আসবে আস্তে আস্তে। খুব সুন্দর। তাহলে আইনের চোখে সবাই সমান, এটা কি আপনি সাপোর্ট করেন, নাকি একজনের বেশি ইজ্জত একজনের কম ইজ্জত পাওয়া উচিত? মানুষ হিসাবে দুটো কান, দুটো চোখ, নাক, মুখ, সবাই মানুষ, কালো সাদা ফর্সা, পুরুষ নারী, সবার কি আইনের চোখে সমান হওয়া উচিত কি উচিত না? মানে যদি আপনি এটাকে নর্মাল সেন্সে দেখেন একটা মানুষ হিসেবে, হ্যাঁ স্যার, উচিত। উচিত। কেউ বলবে না যে না উচিত নয়। তো আমরা কি বলেছি, ইকুয়ালিটি বিফোর ল। তার মানে এইভাবে যদি আপনি দেখেন, যদি ধরুন কোন একটা ব্যক্তি কোন একটা ব্যক্তিকে হত্যা করছে, তার মানে কি সে সমাজে অন্য মানুষের প্রতি থ্রেট, মানুষের লাইফের উপরে রিস্ক, তাহলে সেই ব্যক্তিকে সমাজ থেকে সরিয়ে রাখতে হবে, সমাজ থেকে আলাদা রাখতে হবে। তার জন্য শুরু হয়েছে, আগে বলতো জেল, এখন বলে কারেকশনাল সার্ভিসেস বা কারেকশনাল হোম। তার মানে কি আপনাকে সংশোধন করা হচ্ছে, কিসের জন্য?
so that you can go back to society and live with the others. কারণ সোসাইটি তো একটা মানুষ নিয়ে নয়, সবাইকে নিয়ে, আপনি আমি সবাইকে নিয়ে। তাহলে দেখুন আমরা যেগুলোকে ল বলে জানি সেগুলো জাস্ট একটা এথিক্যাল ভ্যালু, জাস্ট কনভার্টেড ইনটু ল। আমাদের ছোট থেকে শেখানো হয়, প্রত্যেকটা বাড়িতে শেখানো হয়, না বলে অন্যের জিনিস নেওয়া সেটাকে চুরি বলে, প্রথমেই ছোটবেলায় শিখিয়ে দেওয়া হয়। তার মানে চুরি করা উচিত নয় এবং চুরি করলে তার শাস্তি আছে, এটা কিন্তু আমরা ছোট থেকেই জানি, প্রত্যেকের বাড়িতে শেখানো হয়েছে। এমনি হবে না যে আছে কই স্যার আমার বাবা মা তো বলেনি এটা, শেখাতে হয়। তো সেই হিসাবে যেমন আমাদের যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সব হচ্ছে এথিক্যাল ভ্যালু কনভার্টেড ইনটু ল। যেমন আমি হিন্দু বলে আমি হিন্দু ধর্ম পালন করব, আর একজন ইসলামের সমর্থক বা ইসলামের ধর্মাবলম্বী সে করবে না, এটা তো হতে পারে না। পৃথিবীতে কোনো ব্যক্তি বলতে পারে না, দু একটা পার্টির কথা ছেড়ে দিন, পার্টির কথা আমরা এখানে বলছি না, রাজনীতি পার্টি অনেক অনেক কিছু বলে, কিন্তু আমি যদি হিন্দু হয়ে দুর্গাপুজো করি তাহলে খ্রিস্টান হয়ে সেও ওই 25শে ডিসেম্বর, তারপরে মুসলিম হয়ে ঈদ, তারও করার অধিকার আছে, সবাই সেটা স্বীকার করে। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি এই জিনিসগুলোকেই আমরা আইনে পরিণত করে আমাদের সংবিধানে স্থান দিয়েছি, এবং সেই আইনটাকে ভাঙলে কি হবে তার জন্য আইপিসি, সিআরপিসি, এই সমস্ত কিছু আছে। আপনাকে বড় ব্রড পয়েন্ট অফ ভিউ গুলোকে বুঝতে হবে, জিনিসটা কি কি চলছে, জিনিসটা কেন এই আইন আনা হলো। আইন হচ্ছে এথিক্যাল। তাহলে স্যার যে ব্যাংকে দুর্নীতি হচ্ছে, ঠিক, ব্যাংকে দুর্নীতি হচ্ছে, এই যে লোকটা টাকা নিয়ে পালিয়ে গেল, কোল স্ক্যাম হলো, 2G স্পেকট্রাম হলো, এদের বাবা শেখায়নি, শিখিয়েছিল। এটা আটকানোর জন্য আইন নেই? আইন আছে, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আইন আছে। এ তো শুধু কম বললাম, শুধু এইগুলো কেন, আপনি করাপশন ছেড়ে দিয়ে আপনি আরো একটু এতে আসুন। বলুন স্যার, বলুন। স্যার আগের দিন আপনি পলিটিক্সের ক্লাস যেটা বলছিলেন যে ইংল্যান্ডের যে আইনগুলো হয়েছে বেসড অন কাস্টমারি ট্র্যাডিশন ল, আর আমাদের হচ্ছে যেগুলো ছিল রুল অফ এটা ছিল। তো স্যার মানে ওদের যে ওগুলো স্যার বেশিরভাগ এথিক্যাল যে ভ্যালু গুলো সেগুলোর উপরে আইন ভিত্তি করে। ও না, ওদের নিজস্ব যে সমস্ত মানে সোসাইটাল ভ্যালু আছে তার উপরে বা কিছু, ওটা কোর্টের জাজের উপর নির্ভর করে, ওরা কিসের উপরে ওইটাকে কাস্টমারি লটাকে অ্যাকসেপ্ট করবে, ওটা আমরা বলে দিলে হবে না। যেমন আমাদের ইন্টারপ্রিটেশন চেঞ্জ করে সুপ্রিম কোর্টের জাজেরা, তেমনি ভাবে ওদেরও ইন্টারপ্রিটেশন কোনটা কি না এই সেগুলো হতে পারে। ওইভাবে বলা উচিত সম্ভব না যে এটা ওরা শুধু অ্যাস্থেটিক্যাল ভ্যালু গুলোকে নেয় বা ওরা কালচারাল ভ্যালু নেয় নাকি বোথ নেয়, ও ডিপেন্ড করে ওদের উপরে, ওদের যা রীতিনীতি আছে। যেমন ধরুন বাড়ির উপর দিয়ে যে কাক উড়ে যায়, মাথার উপর দিয়ে ওরা চিনি ফেলে দেয়, তাতে কি বাড়িতে ডাইনি হামলা আসবে না? আপনি কোনদিন শুনেছেন যে বাড়ির মাথার উপর দিয়ে যদি আপনার কাক উড়ে যায় তাহলে আপনার বাড়িতে ডাইনি হামলা হবে? আর সেই ডাইনি হামলা থেকে রক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে? মাথার উপর দিয়ে এক খাবলা চিনি নিয়ে মাথার উপর দিয়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? এগুলো সব কালচারাল। যেমন আমাদের উত্তর ভারতের ওই যেমন সেই ফিল্মটা দেখেছিলেন, ওই যে কি যেন ভিকি ডোনার, দেখেছিলেন ফিল্মটা? না স্যার। ফিল্ম দেখতে হবে, নাহলে ক্লাস বলা যাবে না। কে দেখেছে? কেউ দেখেনি? এসব ছেলেমেয়েরা আজকাল সিনেমা দেখে না, কি করে কি করবে কে জানে। সিনেমা না দেখলে বুঝবেন না। যাকে বাদ, ভিকি ডোনার দেখে রাখবেন, পরের দিন আমরা আবার আলোচনা করবো। তো আইনের চোখে সবাই সমান। আচ্ছা, দেখেছি, ভালো কথা। এবার কি করা উচিত বা উচিত না, এইগুলোই হচ্ছে আইন। মানুষকে হার্ট করা উচিত নয়, মানুষকে সম্মান দেওয়া উচিত, ফেলো সিটিজেনকে রক্ষা করা উচিত, সবাইকে শিক্ষিত করা উচিত, জাস্ট এগুলো হচ্ছে মরাল। উই কনভার্টেড দ্য মরালস ইনটু ল। আরটি, রাইট টু প্রাইভেসি। আমি আমার বাড়িতে জামা কাপড় পরি না পরি, লুঙ্গি পরে বসে থাকি, কারো কিছু বলার নেই, আমি আমার বাড়িতে করছি, আমি বাড়ির বাইরেতে যাচ্ছি না। এবার কেউ তার বাড়ির জানলা দিয়ে যদি আমার বাড়ির ভেতর জানলা দিয়ে দেখতে চাই যে কি হচ্ছে, দ্যাটস রাইট টু প্রাইভেসি কামস। তাহলে সে আমার রাইট টু প্রাইভেসি ভঙ্গ করছে। আপনারা সবাই স্বীকার করবেন যে প্রত্যেকটা ব্যক্তির প্রাইভেসির অধিকার আছে এবং সেটা কেউ ভঙ্গ করতে পারে না, এটা আমরা সবাই স্বীকার করবো। জাস্ট অ্যানাদার ল। যেমন ধরুন, এটা তো করাপশনের কথা ছেড়ে দিন, এই যেমন ধরুন পুলিশ, আমি যদি পুলিশের কথাই বলি,
এই যেমন ধরুন মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনাগুলো হয়, যেমন নির্ভয়া কেস, আমি আশা করি আপনারা নির্ভয়া মানে সবাই এটা শুনেছেন, নির্ভয়া কেসের কথা আপনারা সবাই শুনেছেন, যেখানে নির্ভয়াকে অত্যাচার করা হলো, তারপরে 2 ঘন্টা সে রাস্তায় পড়ে রইলো, কেউ এসে তাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত যায়নি। তারপর তো পুলিশ কেস লঞ্চ করলো, এই ওই তা। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, নির্ভয়া কেসের পর কি দেশে আর মহিলাদের উপর অত্যাচার হয়নি? আমরা শুনছিলাম গত বছরের ঘটনা, বোধহয় ব্যাঙ্গালোরে কোন এক মানে সেই ডক্টর তার স্কুটি থেকে পেট্রোল বার করে তার বডির উপরে ফেলেই, মানে প্রথমে তো তাকে অত্যাচার করে মেরে ফেলা হলো, তারপর তার বডির উপরে হায়দ্রাবাদে তেল ঢেলে জ্বালিয়ে দেয়। হায়দ্রাবাদ হ্যাঁ স্যার, উনি একজন গরুর ডাক্তার ছিলেন। ভেটেরিনারি ডক্টর বলে, হ্যাঁ, গরুর ডাক্তার বলে না, হ্যাঁ স্যার। সঠিকটা প্রয়োগ করতে শিখুন। স্যার কি বললেন বুঝতে পারলাম না। ও আচ্ছা ভেটেরিনারি ডক্টর বলে, ওটা গরুর হ্যাঁ ডাক্তার আচ্ছা বলে না। স্যার আমি আসলে ব্যাপারটা জানতাম না, সেই জন্য। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে কদিন আগে, বা ধরুন ইউপি কথা দেখুন, হাথরাস কেস, তারপরে উন্নাও, তারপরে যদি আমাদের পশ্চিমবঙ্গে দেখুন কদিন আগে সেই একজন ম্যাডাম ছিলেন যার বাড়ির কাজ তিনি দেখতে গিয়েছিলেন, সেখানে বাড়িতে যারা কাজ করছিলেন তারা তার উপর অত্যাচার করে। তাহলে আপনি আমাকে বলুন যে এই যে নির্ভয়া, তারপরে 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 এরকম আপনি প্রচুর, এগুলো তো আমাদের জনসমক্ষে এসছে, আপনি উদাহরণ দিলে হ্যাঁ হ্যাঁ হাতরাস উন্নাও সবাই বুঝতে পারছে, হায়দ্রাবাদ বুঝতে পারছে সবাই, কিন্তু আপনারা আমাকে বলুন কম কেন হচ্ছে না? আইনের কি অভাব রয়েছে? আপনার কি মনে হয় যে দেশে আইন নেই? নির্ভয়ার পরেই পক্সো আইন আসলো। ভালো করে বলে রাখি শুনুন, যত আমাদের পুরুষ রয়েছেন, ভুলেও যা করেন করেন, দরকার হলে মেয়ের হাত পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যদি কোনো মেয়ে যদি আপনার নামে পক্সো আইনে মামলা করে, মানে প্রোটেকশন অফ চাইল্ড অ্যান্ড উইমেন মামলা করে, আপনি জানুন আপনার মানে চুল সাদা হয়ে পড়ে যাবে, আপনি কোর্ট কেস থেকে বেরোতে পারবেন না, আর জেল। এটা বড় ভয়ঙ্কর আইন। হ্যাঁ আপনি প্রমাণ করুন না যে আপনি এবার নির্দোষ, কেউ যদি মিথ্যে মামলা করে, ব্যাস আপনি গেলেন, আপনি তো এইগুলো তো প্রমাণ পরে করবেন, এরকম তো উচিত না স্যার। কিছু করার নেই। আমাদের দেশে আইনটা ওরকমই, আমাদের দেশে আইনটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আইন, বিশ্বে এত কড়া আইন, কঠিন আইন কোন দেশে নেই, কিন্তু তাও কেন বন্ধ হচ্ছে না অত্যাচার? আমার প্রশ্ন ওটা। মাই কোশ্চেন ইজ হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? কেন বন্ধ হচ্ছে? কি মনে হয়? বিলম্বিত বিচার ব্যবস্থা, কাছাকাছি গিয়েছেন, কিন্তু সঠিক শব্দ ওটা নয়। ফাস্ট ট্র্যাক ডিলে, ফাস্ট ট্র্যাক কোর্ট খুলতে পারো স্যার, যে আরো না না, তাড়াতাড়ি আপনি করা ঠিকই বলেছেন, মানে কাছাকাছি গিয়েছে। আমাদের দেশে অ্যাকিউজড মানে অভিযুক্ত, ঠিক আছে, যতজনের বিরুদ্ধে অভিযোগ গ্রেফতার হচ্ছে, তারপর হচ্ছে কনভিকশন রেট, বিচার হচ্ছে, কনভিকশন রেট হচ্ছে 7%, আর অ্যাকুইটাল রেট হচ্ছে 93%। মানে যে অত্যাচার করলো 93% চান্সেস, বা কোর্ট কেসে দেখা গেছে প্রমাণ অভাবে, ভয় দেখিয়ে এইটা ওইটা সেইটা করে সে বেঁচে গিয়েছে। প্রমাণ লোপাট করবার জন্য মেয়েকেই মেরে দিল, চলুন না থাকবে মেয়ে, না থাকবে সিম্পল, তার ভাই, তার বাবা, বন্ধু, ভয় পাও সবাইকে। তার মানে 7% লোকের যদি সাজা হয়, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন কি লোকজন এসব থেকে সরে আসবে? এবার আপনি স্ক্যামে দেখুন, যে কটা স্ক্যাম হয়েছে, নীরব মোদী, বিজয় মাল্যা, কটা লোককে ধরতে পেরেছে। সিডব্লিউসি যে এই যে স্ক্যাম হলো না এখানে, সুরেশ কালমাদি, এ এখন আইওসি চেয়ারম্যান। 2G স্পেকট্রামে যে সমস্ত এ রাজা, ও রাজা, সে রাজা, যত রাজা ছিল সব রাজারালি বসে আছে। কোল স্ক্যামে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তাকে এখনো ইজ্জত দিয়ে লোকে বলে যে তার মতন প্রধানমন্ত্রী হয় না। আপনি বলুন মাল্যা, খালি ভোটের সময় বলা হয় মাল্যাকে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো, নীরব মোদী বা মেহুল চোকসিকে ধরবার চক্করেই ছিল সরকার, হঠাৎ করে ঘোষণা করলেন মন্ত্রী যে আমরা 2 দিন পর ধরতে যাব, আর এদিকে নীরব মোদী সঙ্গে সঙ্গে খবরটা মানে ওয়ার্নিংটা বুঝতে পারলো, ও
ও পালিয়ে গেল পাশের দেশে, সেখানে গিয়ে মারামারি করলো, চোখ মুখ লাল হয়ে গেল, সেখানে এখন 5-6 বছর তার নামে কেস চলবে, তাকে আর আনা যাচ্ছে না, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহলে আপনি আমাকে বলুন, এই যদি অবস্থা হয়, এই যে এইগুলোতে মেয়েদের মেরে ফেলা হচ্ছে, কনভিকশন রেট 7%, আর করাপশনে বা স্ক্যামে কনভিকশন রেট কত আছে? এক্স্যাক্টলি আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে তারা বিচার প্রক্রিয়া ডিলে হচ্ছে, সে তো আপনি একদমই ঠিক বলেছেন, সন্দেহ তাতে নেই, কিন্তু বিচার প্রক্রিয়া ডিলে হয়ে কি হবে? কাজের কাজে তাকে কনভিক্ট করতে হবে। তো जब तक आदमी को आप जेल में सड़ाओगे नहीं तब तक वो सोचेगा नहीं। এটা একটা পার্ট বললাম, হ্যাঁ এটা একটা পার্ট বললাম, শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করছে না। বলুন স্যার। স্যার এই যে পুলিশ কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায়, নিয়ে গিয়ে যে ধরুন মারলো বা কিছু করলো, এটা কি আইন বিরোধী? হ্যাঁ, পুলিশ মারতে পারে না তো, পুলিশ নিয়ে যেতে গেলে তাকে যথাযথ কারণ দেখাতে হবে। আমরা এই যে কথাটা আপনি বললেন না, এর মাধ্যমে বোঝাই গেল আপনি পলিটি ক্লাস করেন না। আমরা ফান্ডামেন্টাল রাইটস এ আর্টিকেল 20 আর 21 পড়ানোর সময় ডিটেইলস আলোচনা করেছি পুলিশ কেন গ্রেফতার হতে পারে না। ক্লাসটা করেছি, কিন্তু স্যার অনেকে বলে না যে ক্রিমিনালদেরকে মানে তাদের মুখ দিয়ে কথা বার করার জন্য অনেক সময় পুলিশকে মারতে হয়। পুলিশি আইন অনুসারে ওই সেই কোন একটা ফিল্ম দেখছিলাম জলি এলএলবি 2, তো সেখানে কোর্ট বলছে, কোর্টে মানে উকিল বলছে যে পুলিশের কাছে দেওয়া জবাব কোর্টে অ্যাপ্লিকেবল হয় না, তো সুতরাং মেরে কি হবে? সুতরাং মেরে ধরে কনফেশন নিয়ে হবে না, ওইটাকে পুলিশ কি করে পুনর্নির্মাণ করতে নিয়ে যায়, যে করে দেখা কিভাবে করলি, কোথায় অস্ত্র পাওয়া ফেলেছিস সেখান থেকে বার কর অস্ত্র, হ্যাঁ খুনের ওয়েপন কোথায়, বডি কোথায়, এই সমস্ত জিনিস ইয়ে করে তারপর পুলিশ থানায় কোর্টে গিয়ে সাবমিট করে, এই যে স্যার এই হচ্ছে ওয়েপন, এখানে হাতের ছাপ পাওয়া গেছে, আর এই হচ্ছে ডাক্তারি রিপোর্ট যে এই ছুরিটা দিয়ে খুন হয়েছে, এই হচ্ছে ব্লাড রিপোর্ট, তারপর গিয়ে লোকটা শাস্তি পায়। কিন্তু পুলিশ যদি মেরে মুড়ে কনফেশন আদায় করতে পারলো না বা ওয়েপন মার্ডার ওয়েপন আনতে পারলো না, তাহলে ওই লোক ছাড় পেয়ে যায়, কোনো ওসব গল্প হয় না। এমনি এমনি পুলিশ পুনর্নির্মাণ করে না, দেখবেন আজকাল পুলিশ পুনর্নির্মাণ করছে কেন বলুন। স্যার অনেক সময় আবার কি হয় যে প্রধানমন্ত্রীর কাছে মানে গুরুতর অপরাধে মানে অভিযুক্ত হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানায়, এর ফলে যে এক্ষেত্রে কোর্টের রায় মানে চূড়ান্ত হওয়া উচিত। না, অনেক ব্যাপার আছে, কোনদিন একটু ল বা কোর্ট এগুলো আলোচনা করবেন তখন বুঝবেন যে সব আইনের বা এর মাধ্যমেও প্রমাণ প্ল্যান্ট করে দেওয়া হলো, প্রমাণ ছিল না, হয়তো রাজনৈতিক চাপ রয়েছে, কোটিপতি বাপের মেয়ে বা কোটিপতি বাপের লোক, তারা এই সমস্ত প্রমাণ গায়েব করা, প্রমাণ সাবমিট করা, এসব অনেক হয়। তো সুতরাং ওখানে কোর্টও বোঝে যে সবসময় প্রমাণের উপরে ভিত্তি করে বিচার করলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও দিতে হয়, তার জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে। এগুলো আপনারা ক্লাস করেন না বা শোনেন না বা বোঝেন না, যখন এগুলো আমরা আলোচনা করেছি আর্টিকেল 20-21 পড়ানোর সময়, যে কেন সুপ্রিম কোর্টের পরেও রাষ্ট্রপতিকে রাখা হচ্ছে। ডিউ প্রসেস অফ ল, ঠিক না করলে হবে না। যা পড়িয়েছি 3-4 মাসে সেগুলোকে বুঝবার চেষ্টা করুন যে কেন কি কোথায় কেন কিভাবে, নাহলে এগুলো হবে না। তাহলে এটা হচ্ছে একটা পার্ট, কনভিকশন রেট ইজ লো। আপনি যদি ধরুন সৌদি আরবিয়াকে দেখেন, বা আপনি ইসরায়েলকে দেখেন, বা আপনি আমাদের এক্স্যাক্টলি এদের দেশে ক্রাইম রেট বেশ কম। এদের দেশে ক্রাইম রেট কম কেন? যেহেতু আমরা অত তো এইসব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি, আমাদের দেশের করি না এবং আমাদের দেশে তো হয়ই না, তো সেহেতু ক্রাইম রেট কম হওয়ার কিন্তু একটা কারণ হচ্ছে ওইসব দেশগুলোতে যদি 100 খানা অপরাধ করে 100 জনকেই ধরে, তার মধ্যে 80 জন শাস্তি পায়। মানে এটা একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এবার আপনি বলবেন না স্যার 75% অমুক বছরে 72, ওটা তো একটা ডেটা। আমি আপনাকে বলছি যে 100 জনের মধ্যে 100 জনকে ধরে
80 জনকে শাস্তি দেয় আর 20 জন ওই উইদাউট মানে কি বলে প্রমাণ অভাবে বেরিয়ে যায়। তো যখন এই 80 জন শাস্তি পায় তাই দেখে আরো কিছু মানুষ ভয় পায়, না শাস্তি হয়ে যাবে, ধরে নেবে, করা যাবে না, এটা করা উচিত হবে না। আপনি বলবেন না স্যার ওদের রাস্তায় বসিয়ে এসে পাথর ছুঁড়ে মারে, ওটা ঠিক আছে, পাথর ছুঁড়ে মারেটা সব বুঝলাম, কিন্তু তাছাড়াও অনেক আরো কারণ আছে। এখানে এই দেশগুলো সৌদি লিখতে হবে, তাহলে অন্য আরব কান্ট্রি আরেবিয়া, তারপরে ইসরায়েল, এগুলোতে বলা ল কনভার্টেড ইনটু অ্যাকশন। তার মানে কি, আইনটাকে কার্যে রূপান্তরিত করা। আমাদের দেশে 100 জনকে ধরা 40-50 জনকেও ধরতে পারে না। যে 40-50 জনকে ধরে তার মধ্যে 7% হচ্ছে অনেক অত্যাচারের গল্প, রিপোর্টই হয় না থানায়, লোক লজ্জার ভয় মেয়েরা চুপ করে থাকে, জানা যায় না, বছরের পর বছর, বছরের পর বছর, মাসের মাস। তারপরে একদিন খবরের কাগজে বেরোলো যে অমুক ব্যক্তি মানে এই সমস্ত করেছে, তার ফলে অমুক একজন মহিলা সন্তান সম্ভবা হয়ে গিয়েছে। তার মানে সে প্রথম দিনেই যদি পুলিশে কমপ্লেন করতো, কিন্তু সে চুপ ছিল, লোক লজ্জার ভয়ে, সমস্যা, তার জীবন, তার সংসার, সমাজ। তারপরে কি হলো, তারপরে একদিন যখন এরকম হয়ে গেল, আর যে একবার অপরাধ করেছে, যে একবার চুরি করেছে, সে বারবার করবে, এই জিনিসটাই এরকম। তো আমাদের দেশে ল ইজ নট কনভার্টেড ইনটু অ্যাকশন। এক হচ্ছে জুডিশিয়াল ডিলে আপনি বলতে পারেন, জজ সাহেবদের সংখ্যা কম, প্রচুর কেসেস, এই একটা যেমন এক্সাম্পল আপনি দিতে পারেন। সেরকম ভাবে কনভিকশন রেট, পুলিশ কিছুতেই প্রমাণ করে আদালতে প্রমাণ করতে পারে না, তার ফলে শাস্তি হয় না। ওই 7% যদি শাস্তি হয়, ওই জায়গায় ছাই কেউ ভয় পায়। স্যার ওই যে আপনি শুনছি। বললেন না যে লোক লজ্জার ভয়, সমাজের ভয়, পরিবারের ভয়, এর সাথে সাথে কি হয় বলুন তো স্যার, যদি পুলিশের কাছে মানে যেটা দেখা যায় যে পুলিশের কাছে যদি ইনফর্ম করে তো সেখানেও কিছু হয় না, মানে টাকা দিয়ে মুখ আটকে দেওয়া হয়। সেখানে হ্যাঁ, তার সে তো মানে ঠিক। একটা ভয় থাকে যে এখানেও কোনো সুরাহা মিলবে না। আচ্ছা, এইবার এই পার্টটা তো আমরা আসছি, এবার আমরা কিছু কোশ্চেন দেখবো। আমরা যে কোশ্চেন গুলো ডাউনলোড করলাম, এটা হচ্ছে পেপার 4। ও পেপার 4 ডাউনলোড করলাম না, আমার তো পেপার 2 ডাউনলোড করার ইচ্ছে ছিল। চলুন আমরা দেখি। এটা পেপার 4, এটা বাদ দিই, এটা বাদ দিই। পেপার 2, ধরুন পেপার 2টা আমরা আগের দিন এই সঙ্গে সঙ্গে জিনিসগুলো কেন যে সেভ করি না কে জানে। পেপার 2তে আমরা একটা প্রশ্ন খুঁজি, দাঁড়ান। The concept of cooperation federalism increasing emphasis on recent year. In absence of well-educated local level system, panchayat have been used during ordinance have raised violation of spirit of the basement doctrine, which is brought in স্যার competition. হ্যাঁ বলুন। দেখুন স্যার, এই এতে গ্রুপে ওই প্রশ্নপত্র পাঠিয়েছি স্যার, ওখানে পেপার 2 এর পরপর বছর দেওয়া আছে, দেখুন আলাদা আলাদা করে একদম। আচ্ছা হোয়াটসঅ্যাপ এই গ্রুপ ঠিক আছে, এটা যখন খুলেই ফেলেছি, ঠিক আছে আমরা দেখে নিচ্ছি, এটা যখন খুলেই ফেলেছি। তো হায়ার এডুকেশন, দ্য লাইট অফ সত্যম স্ক্যান্ডাল, এই 14 নম্বরটা দেখুন, ভালো করে দেখুন। 14 নম্বর প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আমি পড়ে দিচ্ছি একবার, কারণ এই ছোট ছোট লেখা তো আপনাদের স্ক্রিনে বড়, মানে ছোট স্ক্রিনে বড় লেখা। ইন দ্য লাইট অফ সত্যম স্ক্যান্ডাল, ভালো করে বুঝুন। সত্যম স্ক্যান্ডাল হয়েছে 2009 সালে, 2015তে প্রশ্ন কিন্তু এটা। ডিসকাস দ্য চেঞ্জেস ব্রট ইন কর্পোরেট গভর্নেন্স টু এনশিওর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি। ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বুঝলেন? আমি একটু আগে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বোঝাচ্ছিলাম আপনাকে।
হ্যাঁ স্যার। একটু আগে আমি আপনাকে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি বোঝাচ্ছিলাম যে কেন ট্রান্সপারেন্সি দরকার, কেন অ্যাকাউন্টেবিলিটি দরকার। এবার ইউপিএসসি নিয়ে খুব ফেভারিট সাবজেক্ট হচ্ছে এই স্ক্যান্ডেলটা। ও কি করবে, এ তো সত্যম স্ক্যান্ডেল দিলেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা 2009 সত্যম স্ক্যান্ডেল দিয়েছে বলে ব্যাপার নেই, কিছু নেই। আপনি যখন 2021-এ পরীক্ষা দেবেন তখন আপনাকে সিডব্লিউজি এর স্ক্যাম ধরিয়ে দেবে যে কমনওয়েলথ গেমসে 2011 সালে এ হয়েছিল, তাতে কি চেঞ্জেস আনা উচিত যাতে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি থাকে। তারপরে ধরুন আপনি হয়তো 2022-এ পরীক্ষা দেবেন, তখন আপনাকে প্রশ্ন ধরিয়ে দেবে যে বিজয় মাল্য, নীরব মোদী এরা করেছিল, এক্স্যাক্টলি এরা যেটা প্রশ্নটা করতে চায়। এবার বলেন স্যার আপনি পেপার 4-এ পড়াচ্ছেন, পেপার 2 এর জিনিস সবই পেপার কানেক্টেড, কোনোটা আলাদা নয়। এবার আপনাকে পেপার 4-এ যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা করছি, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অ্যাড করবে কিসের সঙ্গে, কিছু না কিছু স্ক্যাম অ্যাড করে বলবে যে কেন এটা সরকার এই এই জিনিসটাকে থামাতে পারছে না, কি কি স্টেপ নেওয়া উচিত, ভালো করে বুঝুন। তারপরে একটা দেখি, এই যে দেখুন 16 নম্বর প্রশ্নটা দেখুন, ফর অ্যাচিভিং দ্য ডিজায়ার্ড অবজেক্টিভস, মানে কি যেটা আমাদের চাই সেই লক্ষ্য পূরণ করবার জন্য, ইট ইজ নেসেসারি টু এনশিওর দ্যাট দ্য রেগুলেটরি, মানে এটা দরকার কি যে রেগুলেটরি মানে যারা নিয়ন্ত্রণ করছে, regulatory institutions remain independent and autonomous, বোঝা গেল, ডিসকাস ইন দ্য লাইট অফ এক্সপিরিয়েন্সেস ইন রিসেন্ট পাস্ট, বোঝা গেল সরকার কিভাবে সিবিআই এর বা ক্যাগি এর এইগুলো দেখছে। তারপরে দেখুন ইউনিফর্ম পলিসি, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের 2015। এবার আমরা 2013 প্রশ্নটা যদি আমরা পাই একটু দেখা যায়, ইউপিএসসি 2017 দেখবো পরে করে দেবো, ইউপিএসসি পেপার 2, পেপার 2 বলতে কি ধরবে কি জানি, যে কোশ্চেনটা একটু আসতে বা খুঁজতে সময় লাগছে, এই যা পরে সিভিল সার্ভিস প্রিলিমিনারি দরকার নেই, আমরা মেন পড়ছি মেন এক্সামিনেশন জেনারেল পেপার 2। কিছু না কিছু দেখবেন, আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে রেগুলেটরি বডি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, তার উপর ইউপিএসসি প্রশ্ন। লোকাল সেলফ গভর্নমেন্ট সিস্টেম ছেড়ে দিন, ক্রিটিক্যাল এক্সাম, সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল 2014, আচ্ছা ঠিক আছে। Simultaneous election to Lok Sabha limit the time and number. How do you pressure groups influence the political party? Discuss the role of public accounts committee. Accountability, ভালো করে কথাটা খেয়াল করুন, আর বার করে ওরা ইউপিএসসি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি, খালি এরা শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছে, একবার বলছে কর্পোরেট গভর্নেন্স, একবার বলছে এই যে কি বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কিছুই হোক, আপনি জানুন ইউপিএসসি ফেভারিট টপিক হচ্ছে পেপার 2-তে আপনি পাবেনই পাবেন, যদি না কপাল খারাপ। তার কপাল খারাপ হলে ওটাতেও প্রশ্ন থাকবে অ্যাকাউন্ট অফ দ্য গভর্নমেন্ট টু পিপল, policies addressing water sanitation highly need artificial beneficiary segment is to synchronize with the international. দেখি তারপরে rights of person disabilities act was to ensure effective mechanism for empowerment inclusion of Indian beneficiary. Hunger, poverty are biggest challenges for good governance in India. বাকি আপনাদের গভর্নেন্স তো আমি পড়িয়েছি, জিএস পেপারের কথা বলছি, গভর্নমেন্টস অফ প্রগ্রেস বাদ দিন। China is using economic relation and positive trade surplus as a tool to develop potential military power in power status in Asia, আচ্ছা বাদ দিন তো কথা। ইকোসফট, তারপর they explain the salient features of the constitution 101 amendment, market for goods and services, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রভিশন ফর হোল্ডিং জয়েন্ট সেশন 2 অফ দ্য হাউসেস, বাদ দিন সব কথা। এনহ্যান্স কোয়ালিটি অফ ডেমোক্রেসি, এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রপোজ ইলেকট্রাল রিফর্মস। আমি আপনাদের ইলেকট্রাল রিফর্মসও পড়িয়েছিলাম, আপনি জানুন যা যা পড়াচ্ছি আপনি সেইগুলোই পাবেন, কিন্তু প্রোভাইডেড কি আপনিও পড়েছেন, এটাকেও বলতে পারবেন না যে আমি এগুলো পড়িনি। সাজেস্টেড রিফর্মস, হাউ ফার দে সিগনিফিকেন্ট টু মেক ডেমোক্রেসি সাকসেসফুল। আচ্ছা চলুন আমরা আরেকটা দেখি, হ্যাঁ 17 তো, আমরা এবার 18টা দেখি, 18টা দেখি রিসেন্ট আপডেট গুলো।
এটা কম কেমন দেখাচ্ছে 17 জায়গায় আমরা ধরুন যদি এটাকে 18 করে দিই 18 পেপার 2 था প্রশ্নগুলো খুব ইজি হয় জাস্ট আপনাকে কি করতে হবে একটু বুঝতে হবে এটা কত 2015 মনে হচ্ছে চলুন দেখি যদি প্রশ্ন 15 না না এটা হয় এটা এখনই দেখেছি আমরা এটা আমরা এখনই দেখেছি এটা তো আরো অন্য কিছু অ্যান্সার কিছু চলে এসেছে মানে জাস্ট আমরা একটু দেখছি আশা করি আপনার একটু মজাই লাগবে কারণ কি যখন আপনি কোনো কিছু বোঝার পর প্রশ্নগুলোকে দেখেন যে হুবহু ওই প্রশ্ন এসছে তখন কিন্তু মনের মধ্যে একটা বেশ পুলক জাগে বেশ চারপাশে একটা ঝাপসা ঝাপসা আবহাওয়া থেকে একটা কনফার্ম আবহাওয়া হয় একটা পুলক জাগে তা আপনাদের একটু পুলক জাগানোর জন্য আজকাল কি করতে হচ্ছে পেপার 2 পেপার 4টাও পাবেন পেপার 2টা বলছে এই কারণে দেখুন লাইট অফ রিসেন্ট কন্ট্রোভার্সি রিগার্ডিং ইউজ অফ ইভিএম ঠিক আছে ইলেকশন তার চ্যালেঞ্জেস আমরা করিয়ে দিয়েছি ইলেকশন থেকে প্রশ্ন দেখুন এগুলো schedule caste implementation for reservation under the circumstances financial emergency proclaimed by President of India. Why do you think committees are considered useful for parliamentary work? The control CAG কে নিয়েও আমি আপনাকে পড়িয়েছি দেখেছেন তো CAG EC যেগুলো ডিটেইলস আপনাদের পড়িয়েছি কম্পিটিং শেয়ার হোল্ডার আচ্ছা আপনি লিখতেও বলুন কি দিয়েছিলেন বলতে হ্যাঁ E-governance is not a utilization of power technology. It's critical importance for use the value of information. Relation with Israel have acquired power intelligence in Central Asia, power interest. Supreme Court can settle political tasks in the exam. The view tribunals and judiciary. Two large democracies examine the 10 years to go. Constitution is constituted. What do you know about the terms of reference? এখানে অ্যাকাউন্টেবিলিটি বা করাপশনের এটা পেলাম না 2018 তে নেই ঠিক আছে আমরা 2017 তে দেখেই নিয়েছি এবার 19 এটা দেখবো দাঁড়ান পাবেনই একটা না একটা কিছু না কিছু আপনার আসবেই পেপার 2020 এটা 2019 পেপার 2 পাবেনই কিছু না কিছু আসবে the constitution does not accept principles of strict separation of power বাকি সেপারেশন অফ পাওয়ার আমি আপনাদের এখন পড়াচ্ছিলামই ওই যে পলিটিক্যাল ক্লাস যেগুলো বুধ বৃহস্পতিবারে করাই has been tribunal has received grievances এগুলো পড়াবো what are the methods of farmers organization influence public policy makers resolution continuous issues regarding distribution of legislative power by courts Indian constitution approach to secularism despite constitutional high growth India still goes the lowest indicators of human development এইটা 6 নম্বরটা ইকোনমিক সার্ভের উত্তরটা থেকে লিখলেই হবে পভার্টি এন্ড হাঙ্গার এগুলো আপনাদের পড়ানো হয়েছে পভার্টি কি জিনিস হাঙ্গার কি জিনিস ফুড বাজেট Commission based on the program usually suffers the certain vital factor identify these factors as major different to strong contemporary relations for life এগুলো তো পলিটিক্যাল প্রশ্ন এগুলো আমাদের করে দেবো it cannot be analyzed as absolute power এই যে পলিটিক্যাল প্রশ্নগুলো দেখছেন এগুলো মোটামুটি অধিকাংশই আপনাদের করা হয়েছে particular character of Indian political স্যার Islamic decline হ্যাঁ বলুন স্যার স্যার নিচে স্যার ওই একটু উপর দিকে তুলুন স্যার ওই একটা ছিল ওটা পঞ্চায়েতের প্রশ্ন না স্যার হ্যাঁ এগুলো পঞ্চায়েতের বা পার্টি প্রশ্ন না স্যার একটা ওমেন ছিল স্যার দেখুন ওখানে রিজার্ভেশন যেটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি disappeared account of the functional what are the frictions ties between India and United States in washing
turn is still unable to India position as a global strategy. India's national self-esteem and ambitions. হ্যাঁ, উপরে কোন প্রশ্নটা বলুন আমি। হ্যাঁ স্যার উপর দিকে তুলুন স্যার, কোন নাম্বারই ছিল উপর দিকে? এই 13 নম্বর, the reservation in the institutions of local self-government has had a limited impact on patriarchal character on Indian political system. এটা বলছেন রিজার্ভেশন ফর উইমেন, যেটা এটা বলছেন কি? হ্যাঁ স্যার, নাকি অন্যটা বলছেন? না না না, ওইটা স্যার 13 নম্বরটা। 13 নম্বর তো ঠিক আছে, এগুলো তো যা আছে। তো সুতরাং কিছু প্রশ্ন আপনি কিন্তু পাবেন যে এইটা হলে এইটা হয় না কেন, এই প্রশ্ন হচ্ছে ওই প্রশ্ন আসছে না কেন, হ্যাঁ মানে এই সংস্থা ওই সংস্থা করাপশনকে আটকাতে পারছে না কেন, কি হবে। এবার করাপশন আটকানোর ক্ষেত্রে, এবার আমরা খাতায় ফিরে যাই, করাপশন আটকানোর ক্ষেত্রে শুধুমাত্র যে স্ট্রং ল আর যে ইনস্টিটিউশন হলেই হবে তা কিন্তু নয়, আপনাকে আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবার আপনি বললেন স্যার ভারতবর্ষের জনগণের মধ্যে কি অ্যাওয়ারনেস নেই, তারা কি জানে না? অ্যাওয়ারনেস তো আছে, কিন্তু কিরকম আছে সেটা দেখি। Ethics is not alone sufficient. We require robust culture of integrity. Integrity মানে কি? ইন্টিগ্রিটি কথাটার মানে হচ্ছে, স্যার ইন্টিগ্রিটি মানে আন্তরিকভাবে সৎ। কথা ও কাজ সমান। অর্থাৎ কিনা আপনি মুখে বলছেন নারী স্বাধীনতা, নারীকে সম্মান, নারীকে রেসপেক্ট, অনেকে আছে যারা নবরাত্রি পালন করে। নবরাত্রি হচ্ছে সেই দুর্গাপুজোর সময় 9টা দিন পর পর নিরামিষ খায়, মানে বা সকাল সারাদিন না খেয়ে সন্ধ্যেবেলা খায়, এরকম উপোস করে, এরকম লোক অনেক আছে। তাদের মধ্যে কিছু লোক আছে তারা মাতা পায়ে একদম পুরো সেই কি বলে ভক্তি প্রাণ বলে পড়ছে, যে বাড়িতে গিয়ে বউকে পেটায়। তারা ভাষণে বলছে আমরা নারীকে সম্মান করি, নারীকে ভারতীয় সংস্কৃতিতে উচ্চ স্থান দেওয়া হয়েছে, নারী কি পাচ্ছে, কি বলে সম্মান পাচ্ছে, দেবীর স্থান পাচ্ছে, যেটা পৃথিবীর কোনো ধর্মে নারীকে স্থান দেওয়া হয়নি। আপনি যে কোনো ধর্ম দেখে নিন, সেখানে ভগবানকে পুরুষ হিসাবে কল্পনা করা হয়েছে, কিন্তু ভারতবর্ষ হিন্দু একটা ধর্ম যেখানে নারীকে স্থান দেওয়া হয়েছে। এসব ঠিক তো ঠিক আছে, লেকচার টেকচার মারা তো ভালো কথা, তারপরে বউকে গিয়ে ধরে পেটাচ্ছে, মারছে, হ্যাঁ। তো এটা ইন্টিগ্রিটি নয়। বলে লাল লাইটে গাড়ি থামাতে হয়, হ্যাঁ থামাতে হয়, কিন্তু যেগুলো ধরুন কলকাতা নয়, ব্যারাকপুর বা এরকম জায়গায় আমি দেখেছি, মানে বিশেষ করে আমি দেখেছি, আমাদের যে বাড়ির কাছাকাছি সিগন্যালটা আছে, প্রচুর লোক সোজাসুজি গিয়ে দাঁড়িয়ে পড়লো সিগন্যালের একদম সামনে গিয়ে, যেই দেখলো ডানে বাঁয়ে কোনো গাড়ি নেই, সাই করে বেরিয়ে চলে গেল, কিন্তু সিগন্যাল লাল হয়ে আছে, অন্য দিকের গাড়ি আসবে, বা দেখলো পুলিশ টুলিশ নেই, বা গাড়ি থেকে বেরিয়ে গেল। দ্যাটস নট ইন্টিগ্রিটি। তারপর 7% কনভিকশন রেট, ওটা তো আছেই। আমাদের যিনি টিচার তিনি বলছিলেন যে ইংল্যান্ড আমেরিকায়, দেখুন ইংল্যান্ড আমেরিকা তো আমি যাইনি, শোনা কথা আর কি, যে ইংল্যান্ড আমেরিকায় ট্রাফিক সিগন্যালে পর্যন্ত ক্যামেরা লাগানো থাকে, এবং যে ব্যক্তি সিগন্যাল ভায়োলেট করে দিয়ে লাল লাইট আছে ডানে বাঁয়ে দেখে নিল কেউ নেই, বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হয়, সিগন্যাল ভাঙলেই সেটা তো আমাদের কলকাতাতে থাকে, আমাকে শ্যামবাজারের মোড়ে একবার ধরেছিল এরকম। না শুনুন, ওটা আপনাকে ধরবে না, মজার বিষয়, আপনাকে ধরেছিল, কেউ না কেউ খবর দিয়েছিল, বলেছিল আপনার বিরুদ্ধে, তখন হয়তো ওয়াকি টকিতে আপনার গাড়ির নম্বর এসে গিয়েছিল, তাই আপনাকে আটকেছিল। ইংল্যান্ড আমেরিকায় আটকাবে না। ইংল্যান্ড আমেরিকায় কি করবে, ওই যে যেই ভায়োলেট করবে সিগন্যালটা, সঙ্গে সঙ্গে ওই গাড়ির নম্বর প্লেটের ছবি ওই ক্যামেরায় উঠে যায়, দিয়ে ওই গাড়ির যে অ্যাড্রেসে আছে রেজিস্ট্রেশন করা আছে সেখানে চিঠি চলে যাবে বাড়িতে, যে $100 ফাইন হয়েছে বা $50 ফাইন হয়েছে, চিঠি চলে যাবে। এবার সেই চিঠি
জবাব যদি আপনি 1 মাসের মধ্যে পেমেন্ট না করেন, তারপরে সেই ফাইন প্রত্যেক 20 দিন পর পর ডবল হতে থাকবে, এবং মাসখানেক এরকম যাওয়ার পর বা 2 মাস যাওয়ার পর, মানে টোটাল 3 মাস ফ্রম দ্য ডেট অফ ভায়োলেশন, আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে, জীবনে আর লাইসেন্স দেবে না। এইটা হচ্ছে, এই ভয়ে লোকজন, মানে আমাদের যারা ভারতীয় আছে তারা যখন ইংল্যান্ড আমেরিকায় যায়, তারা না বাপ বাপ বলে আইন মানে, আর আমাদের ভারতে কেন মানে না? তার কারণ ইমপ্লিমেন্টেশন খুব কম। 7% তো শুধু কি বলে, ওই সমস্ত অত্যাচারের ক্ষেত্রে কনভিকশন, আর এখানে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে পালিয়ে গেল তো পালিয়ে গেল, এখানে ক্যামেরা, ছবি, তারপর বাড়িতে চিঠি হয়েছে। তার মানে যতক্ষণ না শুধুমাত্র যে রেগুলেটরি সংস্থা রয়েছে তারা অ্যাক্টিভ হচ্ছে তাই নয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষকেও অ্যাক্টিভ হতে হবে। যে সমস্ত ব্যক্তিরা, ভারতীয়রা যারা নিজে মহিলাদের সম্মান জানায় বলে বাড়ি থেকে বউকে পেটায়, তাকেও কিন্তু ইন্টিগ্রিটি রাখতে হবে, তাকেও যেন মুখে যেটা বলছে সেটা সে পড়ে। আর এই জিনিসটা না আসলে যতই ভালো রেগুলেটরি আপনি বডি রাখুন, সুতরাং ওই যেমন বলছিলাম না, কলেজের ছাত্রছাত্রীরা ফেল করেছে, স্কুলের ছাত্রছাত্রীরা ফেল করেছে, কার দায়? তার কলেজের দায়িত্ব? ছাত্রছাত্রীরাও রেসপন্সিবল। ছাত্রছাত্রী এখানে জনগণ, আমি, আপনি। আমরা যতক্ষণ না জিনিসটাকে শুধরাবো, আমরা যতক্ষণ না জিনিসটা নিজেদের কালচার, আমাদের কালচারের মধ্যে নিয়ম মানা, যেটা বলছি সেরকম ভাবে কাজ করার কনসেপ্টটা নিয়ে না আসছি, ততক্ষণ অবধি এই সংস্থাগুলো করাপশনকেও আটকাতে পারবে না, কোন রকম এই সমস্ত খুন, জখম, রাহাজানি, অত্যাচার মেয়েদের উপরে, সেটাকেও আটকাতে পারবে না, কিছুই হবে না। শুধু এটা করলে হবে। যেমন 2013 সালে লোকপাল বিলের উপর প্রশ্ন এসেছিল, আপনাদেরও আসতে পারে, করাপশন দিয়ে কোনো না কোনো ভাবে, যে লোকপাল একা করাপশন থামাতে পারবে না। কথাটা কি ঠিক? ইয়েস অর নো? এক কথায় যদি উত্তর হয় না এটা, আপনি কি মনে করেন? ঠিক, এই যে লোক পারবেন একা পারবে না। করাপশন হচ্ছে একটা হাইড্রা। হাইড্রা যেমন একটা মাথা কাটলে দুটো মাথা সেই জায়গায় গুজিয়ে যায়, তো করাপশন হচ্ছে সেই রকম একটা হাইড্রা। আপনি একটা লোককে কাটলে হবে না। এক তো হচ্ছে মানে লোকপাল যেমন এখন এসে গেছে, তাই না? তো লোকপাল কি করাপশন থামাতে পারবে? পারবে না। এখন শুধু লোকপাল, সিবিআই বা ইডি এদের দোষ দিয়ে লাভ হবে না, সঙ্গে মানুষকেও ওই কালচারের মধ্যে আসতে হবে যে না, আমরা করাপশন করবো না, যতটুকু আছে যা আছে আমরা সেইটার উপর দিয়েই আরো উন্নতি করার চেষ্টা করব। কিন্তু ওটা নয়। আজকে আপনি যদি কেরিয়ার চুজ করতে যান, বলে যে আপনি রাজনীতি করবেন, সবার আগে অনেকেই নাক ছিটকে চলে আসবে। কেন? সিম্পল অ্যান্ড সেম রিজন, সিম্পল আর সেম রিজন, যে রাজনীতি করাই মানে হচ্ছে, রাজনীতির কোয়ালিফিকেশনই হচ্ছে বোম মারতে পারেন, ধোকাধারি করতে পারেন, চিটিং করতে পারেন, মারামারি করতে পারেন, এটা হচ্ছে রাজনীতির কোয়ালিফিকেশন। পারেন না, we do not require your services anymore. আপনি শোনেননি পার্টির সম্পদ বলতে কাদের বোঝায়? যারা খুন, জখম, বোমাবাজি করে তাদেরই তো পার্টির সম্পদ বলে। কেন অ্যাসেটস অফ পার্টি কেন বলে? তখন রিগিং করবার জন্য আমাকে আপনাকে দিয়ে হবে না। হাত কেটে দেবো ভয়, মানে আমরা টিভি নিউজে শুনলাম কে একজন প্রার্থী প্রচার করতে গিয়েছে, সেখানে শাসক দলের একজন এসে বলছে হাত কেটে দেবো আপনার। বীরভূমের লোক তো ওরকম ভাবে কথা বলে ওঠে। তাহলে আপনি আমাকে বোঝান, এরা হচ্ছে সম্পদ, এদের তো রাখতেই হবে সমাজে, নাহলে পার্টি জিতবে না। তাহলে এথিক্স ইজ নট অ্যালোন সাফিসিয়েন্ট, সঙ্গে সাধারণ মানুষকেও, যেমন যদি আমরা ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে ধরুন চাইল্ড লেবার। আমি আজ পর্যন্ত বহু বহু দোকানে দেখেছি চাইল্ড লেবার আছে। চাইল্ড লেবার আপনি রাখতে পারেন কিরকম ভাবে, নিয়মটা কি আছে, যে তাকে আপনি নিজের আত্মীয়ের মধ্যে হতে হবে, মামা, ভাগ্নে, জ্যাঠা, কাকা, কেউ না কেউ হতে হবে। তারপরে তাকে, সে তার দোকানে কাজ করাচ্ছে, তাকে বাড়িতে রাখে, খাওয়ায়, তারপরে স্কুলে পাঠায়, আর পার্ট টাইমে ছেলে হয়তো এসে দোকানে কাজ করে গেল। কিন্তু আপনি যদি দোকানগুলো সার্চ করে দেখেন, একটা দোকানদার তো ওই চাইল্ড লেবারের সম্পর্কে আসে না, কোনোভাবেই আসে না। কিন্তু স্যার পুলিশ ধরতে এলে তো তখন বলবে আমার ভাইয়ের ছেলে, আমার দাদার ছেলে, আমার কাকার ছেলে। হ্যাঁ বলবে তো, ওকে ওইভাবে শেখানো আছে। কেন? ও যে পয়সাটা পাচ্ছে
তাতে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে হয়তো কিছু পয়সা খাবার নিয়ে যেতে পারছে, এই একটা বিষয় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কটা চাইল্ড লেবারের হামলা মানে জন্য পুলিশ এসে হামলা করে দোকানে, একটাও লোকের শাস্তি হয়েছে আপনি আমাকে দেখান শুধু, যে স্যার অমুক দোকানদারকে আমি চিনি কাঁচরাপাড়াতে যে চাইল্ড লেবার রেখেছিল এবং তার জেল হয়েছে 5 বছর, আপনি আমাকে দেখান একটা উদাহরণ বলুন, আমি কিচ্ছু বলবো না, আমি স্বীকার করে নেবো, আমি ভেরিফাইও করতে যাবো না, আমার কাছে তো উদাহরণ নেই। স্যার বলুন স্যার। স্যার, এরা ধরে না কারণ আছে স্যার, কারণ হোমে রাখতে হবে ছেলেগুলোকে, হোমে রাখলে সেটা তো সরকার ওর প্রবলেম না, পুলিশের ওই প্রবলেম না জন্য সেটা, এটা কি পুলিশের প্রবলেম হোমে রাখা? এটা কি পুলিশকে নিজের পকেট থেকে বসে দিতে হয়? সরকার তার জন্য দেয়। হ্যাঁ স্যার, সরকার স্যার সবসময় খরচ করতে চায় না স্যার এইরকম জিনিসগুলোতে, দেখেও স্যার চোখ বন্ধ করে থাকে। এটাই হচ্ছে কথা, দেখে চোখ বন্ধ করে থাকে। আমাদের চাইল্ড লেবারের উপরে আইন দেখুন স্ট্রং কিরকম আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আইন দেখুন কিরকম স্ট্রং আছে, কিন্তু মেয়ের বাবা মা বলবে, মেয়েকে বলবে যে মানিয়ে নে, কি করবি দেখ, আর কোথায় যাবি, তোর তো আর কোথাও যাওয়ার নেই, আজ নইলে কাল বলবে। সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড লেবার থেকে শুরু করে, আমি যে দুটো পয়েন্টের কথা বললাম, আরো আরো প্রচুর প্রবলেম আছে। আপনি যেখানে যাবেন ভারতবর্ষের, যেখানে যাবেন প্রত্যেক জায়গায় একটা করে সমস্যা রয়েছে, তার জন্য স্ট্রং ল রয়েছে, কিন্তু ল এর ইমপ্লিমেন্টেশন নেই, ল এর কনভিকশন রেট খুব কম, মানে কি অপরাধী হিসাবে ঘোষিত হওয়া, তাকে শাস্তি দেওয়া ভীষণ কম, পিপল ডোন্ট কেয়ার। আর অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেটরি বডিরাও এফিসিয়েন্ট নয়। আমি শুধু এফিসিয়েন্ট কথাটা বলবো, আর বেশি কিছু বলবো না। এবার আপনি বলুন স্যার, যে একজন বা দুজন কনস্টেবল বা খুব বেশি হলে 4-5 জনই হলো, যারা গাড়ি মানে যারা ধরুন সিগন্যালের ওখানে বসে আছে, এই একজন সুইচ টিপছে, একজন হাত দিয়ে গাড়িকে ডাকছে আপনারা যান, আপনার 2জন বা 4জন আছে, এবার একজন সিগন্যাল ভেঙে পালিয়ে গেল, তার মানে তাকে এবার যদি ধরতে হয় তাহলে বাইক নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে যদি দিনে 10টা বা 20টা লোকজন পালিয়ে যায় গাড়ি নিয়ে সিগন্যাল ভেঙে, কজন যাবে তার পিছনে? গাড়ির তেলের খরচ কে দেবে? গাড়ি কে দেবে? কিন্তু দিল্লি কলকাতায় এগুলো হবে না, তার কারণ ওরা ওয়াকি টকিতে মোটামুটি খবর করে দেয়। ব্যারাকপুর এসব জায়গায় কোনো গল্পই নেই, সিম্পল কনসেপ্ট। এক হচ্ছে মানুষকে ঠিকঠাক হতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে মানুষের মধ্যে ইন্টিগ্রিটি আনতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে এজেন্সিকে ঠিকঠাক হতে হবে। তাহলে ঠিক আছে, এবার আমরা কয়েকটা লিখে দিই। যেমন ধরুন আরেকটা কেস হচ্ছে ডাউরি। আপনি সবাই জানেন ডাউরি ইজ নট সলিসিটেড বা চাইল্ড ম্যারেজ, মানে ম্যারেজ বিফোর বা বিলো, যারা বিয়ে দিচ্ছে, যেখানে বিয়ে হচ্ছে, যে মেয়ে সবাই জানে, প্রশাসন পর্যন্ত যায়, কটা আটকানো হয়, ওই একটা দুটো আটকে নিল, তার উপরে একটা খবর এসে গেল নিউজ চ্যানেলে, আপনি বলেন আহা আইন কত কাজ করছে। আপনারাও জানেন ডাউরি খুব কম, কিন্তু যে সমস্ত প্রেম বিবাহ হয় সেখানেও ডাউরি নেওয়া হয়। তাহলে এই জিনিসটা কিভাবে, ডাউরির জন্য আইন নেই? প্রচন্ড কড়া আইন রয়েছে। কি আটকাবে বলুন স্যার? স্যার মানে ওই দৃষ্টি আইএএস আছে না, যারা ইন্টারভিউ নেয়, ওখানে একজন আইএএস অফিসার আছে, তো তিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি একজন ক্যান্ডিডেট, রাজস্থানের ক্যান্ডিডেট, তাকে কোশ্চেন করেছে যে আপনি ধরুন আইপিএস অফিসার হলেন, আপনি জেলার এসপি, এবং রাজস্থানে এরম একটা ব্যবস্থা আছে যে একদিনে 300 জনের মানে বিয়ে হচ্ছে একটা জায়গাতে, এবং তারা সবাই চাইল্ড, আন্ডার 18। এবার আপনার কাছে সিএম এর প্রেশার আছে যে আপনি কিছু বলবেন না, আপনি আটকাবেন না, কারণ সিএম তাদের ভোট পেয়েই সিএম হয়। সেখানে আপনাকে কোশ্চেন করা হয়েছে ইন্টারভিউ, মানে তো তিনি তখন বলছেন সেই জিনিসটাই আর কি, তিনি তখন বলছে যে স্যার যে উত্তরটা দিল সেটা যদিও অ্যাপ্লিকেবল হয় না, যে সিএম যাই বলুক না কেন আমি আইনের পথে থেকেই কাজ করব, আমি সেখানে যাব বোঝাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা জোক শুনে নিয়েছি, এবার আপনি বুঝতে পেরেছেন কি বলতে হবে। দেখুন ইন্টারভিউতে আপনাকে তো ওটাই বলতে হবে, কিছু করার নেই, হ্যাঁ, কিন্তু আসল কার্যক্ষেত্রে ওগুলো হয় না, কার্যক্ষেত্রে ওগুলো হয় না কেন? আর এটা একমাত্র তখনই দূর হতে পারে যদি, ঠিক আছে এবার আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি।
আজকে যে ক্লাসগুলো বললাম সেটা ছিল। একটা হচ্ছে এথিক্যাল বিহেভিয়ার, যারা লিখছেন তারা লিখতে থাকুন। এথিক্যাল বিহেভিয়ার by themselves will not convert into behavior by themselves will not convert into desirable actions. মানে নিজে থেকে ওই এথিক্যাল বিহেভিয়ারটা আইনে বা ওই সেই অনুযায়ী লোকে কাজ করবে, মিথ্যা কথা বলো না, চুরি করো না, লোকে করবে এরকম ঠিক নয়। and this requires এটা কি চাই, this requires এক হচ্ছে কালচার অফ ইন্টিগ্রিটি। আপনি ইউপিএসসি তে হোক বা জিআরআইটি, হ্যাঁ, এথিক্স বা ধরুন এসে কিছু জায়গাতেই যদি এরকম দেখেন যে করাপশন কিভাবে দূর হবে না হবে এরকম লিখছে, তাহলে আপনাকে এই জিনিসগুলো দূর করতে হবে। যারা করাপশন করছে তারা যদি শুধরে না যায়, তারা যদি থামতে না চায়, তাহলে হবে না। আর যে করেছে তাকে আটকে মানে তাকে ধরে যদি জেলে না পড়া যায় বা শাস্তি না দেওয়া যায়, তাহলে আরেকজন করবে। এক হচ্ছে কালচার অফ ইন্টিগ্রিটি। আজকে যদি দল বদলের উপরে আইন আনা হতো, ভারতবর্ষের পলিটিক্স অনেকটা শুধরে যেত। যেরকম ধরুন যে দল বদল যে যখন ইচ্ছে করতে পারে, আপনিও জানেন আমরাও জানি, রিসেন্ট এক্সাম্পল গুলো যা আছে আগেও হয়েছে, আয়ারাম গয়ারাম বলে সংস্কৃতিতে। এবার দল বদলের উপরে কি বলা হয়েছে না, অন্য দলের এক দলের টিকিটে জিতে আরেক দলে গেলে তাহলে সেখানে তার পোস্ট ক্যান্সেল হয়ে যাবে। শুধু পোস্ট ক্যান্সেল হয়ে যাবে তা নয়, তার সঙ্গে সেই যদি 6 বছর রাজনীতিতে অংশ নিতে পারবে না, 8 বছর করতে পারবে না, এইরকম যদি একটা ক্লজ জুড়ে দেওয়া হয়, মানে আমি আমার হিসেবে 6 বছর বলছি, তাহলে কিন্তু যেমন ধরুন যারা মিথ্যা হলফনামায় মিথ্যা কথা বলছে, যে তাদের নিজের এইচএস এর ডিগ্রি নেই কিন্তু তারা হলফনামায় লিখছে যে আমি এই ওইটা, আমি স্মৃতি ইরানির কথা বলছি, যাকে নিয়ে খুব চর্চা হয়েছিল বছর 2-3 আগে, যে এইরকম হলফনামায় মিথ্যা কথা বললে সে 2 বছরের জেল। এইরকম যদি থাকে তাহলে অনেক ক্ষেত্রে পার্টি বদল, দল বদল বন্ধ হয়ে যাবে, কিন্তু সরকার ওই আইন আনবে না। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশন অফ স্ট্যান্ডার্ডস। স্যার ওটাও স্বার্থের সংঘাত হয়ে যাবে না স্যার, ওই জন্য আনবেন না। তো আমরা স্বার্থওয়ালা লোকে আনবো কেন? এটাই তো প্রশ্ন। অ্যাডাপ্টেশন অফ স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে এথিক্যাল adaptation of standards in action. In action মানে আমরা যা কাজ করব সেটার জন্য স্ট্যান্ডার্ড থাকে। There should be strong sanctions against its violation. তাহলে ভায়োলেশন যদি তাহলে স্ট্রং অ্যাকশন করতে হবে। মানে এই পাশে আমরা লিখে দিচ্ছি কনভিকশন রেট, যাতে আপনি বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি। কনভিকশন রেট হলো তারপরে হচ্ছে 4 নম্বর putting in place competent disciplinary bodies to investigate allegations of violation.
and impose sanction impose sanctions effectively বা এরকম একটা কিছু আপনি পাশে লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, making people aware about what is right and what is wrong. স্যার হ্যাঁ বলুন। স্যার দেখবেন স্যার ওই প্রশ্নগুলোতে ইউপিএসসির প্রশ্নগুলোতে মানে বছর দুয়েক ছাড়া ছাড়া ঘুরি ফিরে দেয়, তো হুইসেল ব্লোয়ার অ্যাক্ট ওটা কি জিনিস স্যার? পলিটি বইতে নেই স্যার কোথাও। খুব ইজি জিনিস, কেউ করাপশনের খবরটা যখন সরকারকে দিল তাহলে সে হুইসেল ব্লো করলো, যেখানে চুরি হচ্ছে এখানে চুরি হচ্ছে, তাকে প্রোটেকশন দাও, আর কিছু না। কারণ যে চুরি করছে সে তো জানতে পারলো যে কে চিলিয়ে দিয়েছে আমার নামে, ব্যাস, তো তাকে তার প্রাণের রক্ষা করার জন্য, আর কিছু না। What is right and what is wrong in relation to their action. As part of ethics. As part of the ethics না, ethical কিছু হবে, ethical awareness. ঠিক আছে, তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটার মেন থিম হচ্ছে এই চারটে, ডিসকাশন করে বুঝিয়ে দিয়েছি। ভবিষ্যতে যখন কিছু লিখতে দেবো, কয়েকটা ক্লাস হোক, 7-8টা ক্লাস হোক, তারপরে আমরা কিছু কিছু এথিক্সের উপরে প্রশ্ন উত্তর লেখা প্র্যাকটিস করবো। আগের দিন একটা উত্তর লেখা প্র্যাকটিস করেছিলাম, আশা করছি আপনারা যারা যারা করছেন। তো আজকের ক্লাস এই অবধি থাকলো, আজকে এতটুকুই হলো, কালকে আবার বাকিটা করবো। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার বলুন স্যার।